আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা মেঘলা দিন, তবে খুবই খুশি মনে আজকে আসলে ঘুম থেকেই উঠেছি, কারণ গতকাল বাংলাদেশকে একটা দারুণ ম্যাচ জিতে দেখলাম পাকিস্তানের এগেনস্টে। একটা ঐতিহাসিক হোম ভিক্টরি টেস্ট ক্রিকেটে পাকিস্তানের এগেনস্টে টানা 3টা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতলো, দুটো তাদের মাটিতে, একটা নিজেদের ঘরের মাটিতে। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটা বাংলাদেশ জিতে যাওয়ায় অন্তত এই সিরিজ হারের আর কোনো সম্ভাবনা কিন্তু বাংলাদেশ দলের নেই, এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে সিলেটে, যেটা মে মাসের 16 তারিখ থেকে শুরু হওয়ার কথা। এবং এই যে প্রথম টেস্টটা চলে গেল, সেখানে বাংলাদেশের যেসব ইতিবাচক সিদ্ধান্তগুলো ছিল, যেটার কারণে তারা আসলে ম্যাচটা জিতেছে, সেই ইতিবাচক সিদ্ধান্তগুলোকে নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যেতে পারে। কারণ ইন জেনারেল আমরা যদি দেখি যে বাংলাদেশ সাধারণত যখন কোনো একটা টেস্ট সিরিজ খেলতে যায়, তখন কিন্তু আগে থেকেই তারা ওভাবে চিন্তা করে না যে আমরা একটা টেস্ট সিরিজ জিততে যাচ্ছি রিয়েলিস্টিক্যালি। সেটা বড় দলগুলোর বিরুদ্ধে যদি চিন্তা করি, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান, সেটা হয়তো একটা ভিন্ন ইস্যু, তাদের এগেনস্টে বাংলাদেশের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয়। তবে যখন পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা এই ধরনের দলগুলোর সাথে যখন বাংলাদেশ খেলে টেস্ট ক্রিকেটে, তখন কিন্তু শুরুতেই একটা অ্যাপ্রোচ থাকে যে আমরা আমাদের 5টা দিন ঠিকঠাক মতো খেলতে হবে, 5 দিন খেলার মতো আমাদের যথেষ্ট পরিমাণ রসদ থাকতে হবে। প্রতিপক্ষের 20টা উইকেট যে তুলে নিয়ে ম্যাচটা জিতবো, ওরকম চিন্তাভাবনা কতগুলো ম্যাচে আমরা আসলে করতে দেখেছি আমার কিন্তু মনে পড়ে না। এবং রিসেন্ট হিস্ট্রিতে আমরা যদি দেখি, বাংলাদেশ সাধারণত খুব কম সময় দেখা যায় যে তারা 5জন প্রতিষ্ঠিত বোলার নিয়ে একটা টেস্ট ম্যাচে খেলতে নামছে, যেটা খুব অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ। সাধারণত আমরা দেখি যে 2জন পেসার, 2জন স্পিনার, এভাবে করেই তারা টিম সাজান। এবং অ্যাওয়ে সিরিজে গেলে তো অনেক সময় এমনও হয় যে তাইজুলকে ড্রপ করে মিরাজকে একমাত্র স্পিনার রেখে 3 পেসার দিয়েও আমরা বাংলাদেশকে অ্যাপ্রোচ নিতে দেখেছি। তবে এইখানে একটা ডিফারেন্স কিন্তু চোখে পড়ছে, এবং বাংলাদেশের পেসাররা, স্পিনাররা, 2 ডিপার্টমেন্টেই খেলার যখন যখন প্রয়োজন ইম্প্যাক্ট তৈরি করা, তারা কিন্তু ইম্প্যাক্টটা তৈরি করছেন। এই টেস্টটার কথা যদি চিন্তা করেন, বাংলাদেশের স্পিনাররা দাপট দেখিয়েছিলেন প্রথম ইনিংসটায় পাকিস্তানের এগেনস্টে। তাইজুল এবং মিরাজ মিলেই 7টা উইকেট তুলেছিলেন। দ্বিতীয় ইনিংসে আবার এসে পেসাররা কিন্তু তাক লাগানো বোলিংটা করেছেন। তাসকিনের 2টো উইকেট, নাহিদ রানার 3টা উইকেট, অর্থাৎ পেসাররা নিয়েছেন 7টা উইকেট। সো এইভাবে করেই কিন্তু রেসপন্সিবিলিটির ভাগাভাগি করে নেওয়ার কাজটা এই 5 বোলার থাকলে লাভ হয়, সেই সুবিধাটা হয়। এবং সেই পথ পরিক্রমায় আমরা যদি চিন্তা করি বাংলাদেশ দ্বিতীয় টেস্টে আসলে কোন পরিকল্পনা নিয়ে আগাবে, ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু আমাদের সামনেই পড়ে আসবে। কারণ এই যে 3 পেসার 2 স্পিনার তত্ত্ব, সেটাতে কিন্তু বাংলাদেশ অন্তত প্রথম টেস্টে মিরপুরে সফল হয়েছে। সিলেটেও কি একই প্রসেসে বাংলাদেশ যাবে কিনা, প্রশ্নটা এই কারণেই তুলছি, কারণ প্রথম টেস্টে যদি আমরা চিন্তা করি, এমন একজন ক্রিকেটার হয়তো আছেন যার ওভারঅল আমরা ইম্প্যাক্ট সেভাবে দেখতে পাইনি। যদি 11 জনের মধ্যে চিন্তা করি, এমন একজন আছেন যার আসলে মূলত কিছু ওভার করে দেওয়া ছাড়া ওরকম অন্যরকম কোনো কন্ট্রিবিউশন কিন্তু আমরা দেখিনি। সুতরাং ওই জায়গাটাতে নিশ্চয়ই বাংলাদেশ একটুখানি চিন্তা ভাবনা করবে। সেই নামটা হচ্ছে এবাদত হোসেন, দ্য থার্ড ফাস্ট বোলার আমাদের এই টিমটার মধ্যে, যিনি প্রথম টেস্ট ম্যাচটা খেলেছিলেন। 2টো ইনিংসেই বোলিং করেছেন, প্রথম ইনিংসে একটু বেশি, দ্বিতীয় ইনিংসে একেবারেই কম। তবে এবাদতের কাছ থেকে যেই আশানুরূপ পারফরমেন্স ছিল, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট যেটা করছিলাম সেটা আমরা পাইনি। সেভাবে কোনো উইকেটও পাননি তিনি 2টো ইনিংসে বোলিং করে। তো সেটা একটা কনসার্নের জায়গা অবশ্যই হবে বাংলাদেশের জন্য। এবং সিলেট টেস্টের আগে নিশ্চয়ই বোলারদেরকে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা করে রোটেট করানো হবে। সেটা যদি করা হয়, তাহলে কি তাসকিনকে রেস্ট দেওয়া হবে, নাহিদ রানাকে রেস্ট দেওয়া হবে, নাকি এবাদতকে ড্রপ করা হবে বা রেস্ট দেওয়া হবে, সেই ব্যাপারটাই নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট চিন্তা করছেন। কাজটা হয়তো একটু সহজ হতে পারে, যেহেতু এবাদত 2টো ইনিংসে উইকেট পাননি, 2 ইনিংস মিলিয়ে খুব বেশি ওভারও বল করেননি। হয়তো তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে পারলে বাংলাদেশ টিম হয়তো ভাবতে পারে যে আমাদের টিম ব্যালেন্সটা একটু বেটার হয়। এবং সেই জায়গাটার মধ্যে একটা ডিবেট চলে আসে যে কোন বোলারটাকে নিয়ে আসা যেতে পারে। ডেফিনেটলি 5 বোলারই বাংলাদেশ থাকবে সেকেন্ড টেস্টেও সিলেটে, এটা আমরা মোটামুটি নিশ্চিত বলতেই পারি। প্রথম টেস্টে এরকম সাফল্য পাওয়ার পর নিশ্চয়ই পরিকল্পনাটা ভিন্ন করার কোনো কারণ নেই। তো সেই জায়গাটার মধ্যে 2জন আছেন যারা স্কোয়াডের মধ্যে ছিলেন কিন্তু ইলেভেনে ছিলেন না। একজন হচ্ছেন অফ স্পিনার নাইম হাসান, একজন হচ্ছেন বাহাতি পেস বোলার শরীফুল ইসলাম। এখন এই 2জনের মধ্যে আসলে কাকে বাছাই করে নেওয়া যেতে পারে সিলেট টেস্টে? আমরা যদি চিন্তা করি পেসারদেরকেই ব্যবহার করা হবে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই ইবাদতের জায়গায় শরীফুল, তাকেই আমরা দেখতে পারি, উইচ ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট লজিক্যাল এক্সপ্লেনেশন। তবে এই জায়গায় টিম ম্যানেজমেন্ট ভিন্ন রকম কিছু চিন্তাও করতে পারে। আমরা যদি চিন্তা করে দেখি যে সিলেট টেস্টের আবহাওয়ার পূর্বাভাস বলছে যে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো আছে, এবং সেই ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, তাহলে অনেক সময় দেখা যেতে পারে যে কোনো কোনো সেশন বাদ হয়ে যাচ্ছে, আর্লি স্টার্ট নিতে হচ্ছে বা অনেক লেট করে শেষ করতে হচ্ছে। তো এইসব সিচুয়েশনে মূলত ওভারগুলোকে খুব জলদি করার জন্য, ওভার রেটটা বেটার করার জন্য, ম্যাক্সিমাম সংখ্যক ওভার কমপ্লিট করার জন্য আপনার কিন্তু স্পিনের অপশনটা ভালো থাকা প্রয়োজন।
এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে নাইম হাসানকে যদি নেওয়া হয় দ্বিতীয় টেস্টে এবাদতের বদলে, সেখানেও কিন্তু বাংলাদেশ একটা পজিটিভ কিছু নিয়ে আসতে পারে। কারণ নাইম কিন্তু টিপিক্যাল মিরাজের মতো অফ স্পিনার নন, তিনি মিরাজের থেকে বেশ লম্বা এবং তার টেস্ট ক্যারিয়ারও সেটাই বলে যে তিনি ঘরের মাটিতে যতবার সুযোগ পেয়েছেন খুবই সফল হয়েছেন। এবং আনফর্চুনেট বলা হয় তাকে, বাংলাদেশের স্টুয়ার্ট ম্যাকগিল বলা হয়, যে মিরাজ থাকেন বলে বা তাইজুল থাকেন বলে তিনি ভালো বোলিং করেও বা আগের টেস্টে ভালো পারফর্ম করার পরেও পরের টেস্টে হয়তো সুযোগ পান না। ব্যাপারটা নাইমের জন্য এরকমই হয়ে যাচ্ছে বিষয়টা। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে নাইম হাসানকে এই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নিয়ে দেখতে পারে, কারণ দুটো কারণ আছে। সেটার প্রথম কারণটা হচ্ছে যে, যেটা বললাম যে ওভার রেট যদি বাড়াতে চায় বাংলাদেশ, যদি পুরো 15 সেশনের সবকটা ওভার না হয়, সেই ক্ষেত্রে আসলে স্পিনার থাকলে আপনি বেশি সংখ্যক ওভার একটা সেশনের ভিতরে করে কাটিয়ে দিতে পারবেন সময়ের ভিতরে। তো সেই জায়গাটায় একটা এক্সট্রা রাইট আর্ম স্পিনার আপনার জন্য একটা কার্যকরী অপশন হতে পারে। প্লাস পাকিস্তানের লাইন আপটার দিকে যদি তাকাই, সেখানে অনেকগুলো বাহাতি ব্যাটার, সব মিলে তাদের 11 জনের মধ্যে 7 জন বাহাতি ব্যাটার রয়েছেন। সেটা হয়তো 6 জন হয়ে যেতে পারে যদি বাবর আজম দ্বিতীয় টেস্টের জন্য ফিট থাকেন, সেই ক্ষেত্রে হয়তো তিনি ঢুকে পড়বেন, একজন ডানহাতি ব্যাটার ঢুকবেন। তবে তিনি কার জায়গায় ঢুকবেন সেটাও কিন্তু আরেকটা প্রশ্নের জায়গা, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে রিজওয়ানের পারফরমেন্স ভালো হয়নি, সাউথ শাকিল তিনি ভালো করতে পারেননি। একজন বাহাতির জায়গায় একজন ডানহাতি ঢুকবেন কিনা সেটার কনফার্মেশন নেই, তবে সুযোগ তো ডেফিনেটলি বাবর নিতেই চাইবেন, দ্বিতীয় টেস্টে নিজেকে অ্যাভেলেবল করতেই চাইবেন, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে কিছু পরিবর্তন হয়তো পাকিস্তানের 11-এ আমরা দেখব। তবে এই যে এতগুলো বাহাতি ব্যাটার রয়েছেন, ওপেনার আজান আওয়েস আছেন, ইমামুল হক আছেন, 3 নম্বরে যিনি নামছেন আব্দুল্লাহ ফাজল, তিনিও একজন লেফটি ব্যাটার, ক্যাপ্টেন শান মাসুদ তিনিও বাহাতি একজন ব্যাটার। তো এতগুলো বাহাতি ব্যাটার, টপ অর্ডারের 4 জনের মধ্যে 4 জনই বাহাতি ব্যাটার রয়েছেন এই দলটার মধ্যে। সো এই ব্যাপারটাকে মাথায় রেখে বাংলাদেশ নাইম হাসানকে যদি নেয়, তাহলে কিন্তু মিরাজের পাশাপাশি অ্যাজ আ ম্যাচ আপ অপশন তিনিও খুব এফেক্টিভ হতে পারেন এই দ্বিতীয় টেস্টে। প্লাস নাইমের অ্যাডের একটা অ্যাডভান্টেজ আছে, তিনি ব্যাটিংটাও ভালো করতে পারেন। তিনি 9-এ নেমে 8-এ নেমে একটা রেজিস্ট্যান্স যদি দেওয়ার প্রয়োজন হয় বাংলাদেশের, তারা যদি বিপদে পড়ে যায়, সেখানেও কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সটা আমাদের দলের জন্য কাজে লাগতে পারে। সো ওভারঅল আমার মনে হয় যে ম্যাচ টু ম্যাচ অ্যাপ্রোচের যে ভ্যারিয়েশন, সেই জায়গায় যদি বাংলাদেশ তাকায়, নাইম হাসান কুড বি আ ভেরি গুড ট্যাকটিক্যাল অপশন ফর দেম, যেন বাংলাদেশ দ্বিতীয় টেস্টটাও জেতার একটা সিচুয়েশন তৈরি করতে পারে, তাদের টিমের ব্যালেন্সটা একটু বেটার করতে পারে। আর আনফর্চুনেট ফর এবাদত, আসলে প্রথম টেস্টে যেহেতু খুব বেশি ব্যবহৃত হননি এবং ইম্প্যাক্টও রাখতে পারেননি, মোস্ট লাইকলি এবাদতকে চেঞ্জ করা হবে, এবং তার জায়গায় যদি আমরা দেখি যে নাইম হাসান ঢুকছেন, তাহলে আমি কিন্তু খুব একটা অবাক হবো না, বরঞ্চ আমার মনে হয় যে ট্যাকটিক্যালি সেটা একটা ভালো মুভ হতে পারে। বিসাইডস দ্যাট, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এমন হতে পারে তাসকিনকে রেস্ট দেওয়া হচ্ছে এবং তার জায়গায় শরীফুল আসছেন। আমি মনে করি যে নাজমুল শান্ত তিনি হয়তো চাইবেন না মনে মনে যে নাহিদ রানাকে রেস্ট দেওয়া হোক, কারণ তিনি যে ইম্প্যাক্ট আসলে রাখেন ম্যাচের ক্রুশাল মোমেন্টগুলোতে, তিনি আমাদের এক্স ফ্যাক্টর বোলার। গ্লেন ম্যাকগ্রাকে যেরকম কোনোভাবেই অস্ট্রেলিয়া কোনো সময় বাদ দিত না, তাকে রেখেই দিত, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা না করে তাকে ম্যাচ উইনার হিসেবে দলে রাখতো, ওভাবে করেই বোধহয় নাহিদ রানাকেও বাংলাদেশ অ্যাজ আ ম্যাচ উইনার তাকে দলে ডেফিনেটলি রাখতে চাইবে বা 11-এ রাখতে চাইবে। তো সেই ক্ষেত্রে নাহিদকে নিয়েই হয়তো বাংলাদেশ খেলতে চাইবে, হয়তো তাসকিনের জায়গায় শরীফুল আসতে পারেন, যদিও তাসকিন ফ্যান্টাস্টিক বোলিং করেছেন প্রথম টেস্টে, তো তারও দারুণ কন্ট্রিবিউশন ছিল বোথ উইথ দ্য বল অ্যান্ড উইথ দ্য ব্যাট ইন হ্যান্ড। সো ওভারঅল আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশে আসলে 11-এ কি কি পরিবর্তন আসতে পারে, ওপেনিং স্লটেও কোনো পরিবর্তন আসতে পারে কিনা, তানজিদ তামিম, অমিত হাসানরা তো রয়েছেনই, তারা কি তাদের ডেবিউ পেয়ে যেতে পারেন কিনা এই দ্বিতীয় টেস্টে, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং অবশ্যই সাথে থাকবেন অল স্পোর্ট এবিপির। ভালো থাকবেন সবাই।